স্বাগত ডিবিসি সংবাদে। এবারে জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬৮.৪৫%, যা গতবারের চেয়ে প্রায় ১৫% কম। এবার জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। বৃহস্পতিবার দুপুর ২টায় একযোগে শিক্ষা বোর্ডগুলো তাদের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে। ফলাফলে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। বৃহস্পতিবার দুপুর ২টার পর সারা দেশে একযোগে শিক্ষা বোর্ডগুলো প্রকাশ করে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। একই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানও প্রকাশ করে নিজস্ব প্রতিষ্ঠানভিত্তিক ফল। এবার সারা দেশে গড় পাশের হার ৬৮.৪৫%, আর মোট জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। এবারও সারা দেশে গড় হিসেবে ছেলেদের চেয়ে পাস ও জিপিএ 5-এ এগিয়ে মেয়েরা। ছেলেদের পাশের হার ৬৫.৮৮%, আর মেয়েদের পাশের হার ৭১.০৩%। এবার পাশের হার কমেছে প্রায় ১৫% এবং জিপিএ 5 কমেছে প্রায় ৪২,০০০। গতবার পাশের হার ছিল ৮৩.০৪% এবং জিপিএ 5 পেয়েছিল ১,৮২,১২৯ জন। এবার ঢাকা বোর্ডে পাশের হার ৬৭.৫১%, রাজশাহীতে ৭৭.৬৩%, কুমিল্লায় ৬৩.৬০%, যশোরে ৭৩.৬৯%, চট্টগ্রামে ৭২.০৭%, বরিশালে ৫৬.৩৮%, সিলেটে ৫৮.৫৭%, দিনাজপুরে ৭৬.০৩%, ময়মনসিংহে ৫৮.২২%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬৮.০৯% এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৭৩.৬৩%। এবার পাশের হারে এগিয়ে রাজশাহী এবং পিছিয়ে বরিশাল বোর্ড। ঢাকা মহানগরীতে ৮০%, যখন এই উপজেলায় যাচ্ছি ঢাকা ছেড়ে তখনই ৬৩%। যদি আরো অন্যান্য গাজীপুর আরো কয়েকটি জেলা আছে, মুন্সিগঞ্জ ৬৭, টাঙ্গাইল ৫৭। এবছর শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ৯৮৪টি, যেখানে গতবার এই প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২,৯৬৮টি। এবার ১৩৪টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গতবার এই প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি। চলতি বছর বিদেশ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪২৭ জন, যাদের মধ্যে পাশ করেছে ৩৭৩ জন। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯,০৪,০৮৬ জন, যার মধ্যে মোট ১৩,০৩,৪২৬ জন পাশ করেছে। এবার পাশ করতে পারেনি ৬,৬৬০ শিক্ষার্থী। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ দেখছে না বিএনপি। তারা বিশ্বাস করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আর অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ জামায়াতের। গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। অংশ নেন বিএনপি, জামায়াত, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি সহ সাংবাদিক নেতারা। এ সময় বক্তারা বিজয় অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয়। আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এইটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার নাই। সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ এগিয়ে গেলেও বারবার একটি অপশক্তি বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। জুলাই অভ্যুত্থানের পরে আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি। বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে। সংস্কার কমিশনের কতগুলো মৌলিক বিষয়ে বিএনপি একমত হতে পারছে না বলে জানান বিএনপি মহাসচিব। এছাড়া জনগণের সাথে সঙ্গতিপূর্ণ সংস্কার করবে নির্বাচিত সরকার বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সংস্কার আমাদের মজ্জায়, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্য দিয়ে। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটার
আমি মনে করব যে অত্যন্ত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে। বিএনপি মহাসচিব আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে ইসিকে দেয়া প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি। আমাদের জন্ম সংস্কারের মধ্য দিয়ে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে আর স্বৈর শাসক ও লুটতরাজ চায় না এনসিপি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশব্যাপী পদযাত্রা ও পথসভার 10ম দিনের কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় যান দলটি। বেলা 1:30টায় মাগুরা থেকে তাদের পথসভা শুরু হয়। এর আগে সকালে মাগুরায় এনসিপির নেতাদের অভ্যর্থনা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পদযাত্রা ও পথসভায় অংশ নেয় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ অন্যান্য নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে আবারও রাজপথে নামবে ছাত্র জনতা। এছাড়া প্রতীক নিয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দাবি করেন, এই ইলেকশন কমিশন প্রশ্নবিদ্ধ। বলেন, বিএনপির হয়ে দলীয়ভাবে কাজ করছে ইসি। এরই মধ্যে এনসিপির এই কর্মসূচি খুলনা বিভাগের 4টি জেলায় শেষ হয়ে আজ মাগুরাতে অনুষ্ঠিত হয়। দেশজুড়ে এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি পালন করছে, যা শুরু হয়েছে 1 জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে। আমাদের এই লড়াই কিন্তু শেষ হয়নি, আমরা সেই বার্তাটি দিতে এসেছি। দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত মাগুরা গড়ে তুলতে হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই। সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলো। দুপুরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। গত বছরের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতা বিরোধী 5টি অভিযোগ আনা হয়েছে। হত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী মামুন। 2024 সালের উত্তাল জুলাই, আন্দোলনকারীদের উপর চলে গুলি, হতাহত হতে থাকেন অসংখ্য মানুষ। সেই আন্দোলন আগস্টে গড়াতেই ছাত্র জনতার এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শেখ হাসিনা। 5ই আগস্ট দেশ ছেড়েও পালান। তারপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অপর সহযোগীদের বিরুদ্ধে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের তদন্ত। একে একে হতে থাকে মামলা। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল ও শুনানির পর অবশেষে একটি মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। এর মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন। 5টি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। 3 আসামির বিরুদ্ধে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ 5টি অভিযোগ আনা হয়েছে। 3রা আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। আর মামলার আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী। তিনি তার দোষ স্বীকার করেছেন। তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার আদেশ দেয়। তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন, একজনের দায় স্বীকারের মধ্য দিয়ে সবার অপরাধ প্রমাণ হয় না। যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে। 24-এর গণঅভ্যুত্থানের 1 বছরের মাথায় বিগত সরকারের প্রধান সহ 3 জনের বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হলো। আইনজীবীরা বলছেন, অভিযোগ গঠনের মাত্র একদিন আগে বিবিসির ওই প্রতিবেদন এ মামলায় নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি একজন আসামির রাজসাক্ষী হওয়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দেবে। যদিও আসামি পক্ষ বলছে, আইনি লড়াইটা শেষ নয়, সবে শুরু হয়েছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নড়াইল জেলায়। সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ নড়াইল জেলায়। এই জেলায় আজকে
আমরা সাধারণ মানুষের কথা শুনবো, কি সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলবো। তবে আমরা জানতে পেরেছি যে এই শহরের বড় সমস্যা জলাবদ্ধতা। আমরা এখন মূল শহরে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে শহরে চলাচলের যে মূল রাস্তা সেখানেও কিন্তু পানি জমে আছে। আমরা একটু কয়েকজন নাগরিকদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি যে এই সামান্য বৃষ্টি হয়েছে কয়েকদিন এবং আমরা এরই মধ্যে দেখলাম যে অনেক রাস্তায় শহরের পানি জমে আছে। আসলে আপনাদের শহরের চিত্রটা কেমন একটু বলবেন? আসলে বিগত 15 বছর যাবৎ বিভিন্ন মেগা প্রকল্পের কথা আমরা শুনেছি। নড়াইল পৌরসভাকে মডেল পৌরসভা বলা হয়, কিন্তু আপনারা ঘুরে দেখেন নড়াইল পৌরসভায় মডেল পৌরসভার কোনো আলামত নাই। সামান্য 1 ঘন্টা বৃষ্টি হলেই অনেক বাড়ি ঘরে পানি জমে যায়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা রূপগঞ্জ বাজার। এটা নড়াইলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে রূপগঞ্জ বাজার। এই বাজারে আপনি যেখানে আমরা দাঁড়িয়েছি তার ঠিক পিছনেই দেখেন জলাবদ্ধতা। পাশে একটি ড্রেন আছে, সেই ড্রেনটা এমনভাবে আপনার তৈরি করা হয়েছে যে রাস্তার থেকে ড্রেন উঁচু হয়ে গেছে, স্বাভাবিকভাবে পানি গড়িয়ে ড্রেনে যেতে পারে না। রোগীরা অসুস্থ হয়ে যখন হাসপাতালে যায়, ডাক্তাররা সঙ্গে সঙ্গে যশোর, খুলনা, ঢাকা তারা রেফার করে। সামগ্রিকভাবে আমাদের নড়াইলের মানুষ, নড়াইলের জনপদের মানুষ খুব অবহেলিত। রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যা আমরা জর্জরিত। এখানে যে হাইওয়ে রাস্তা আছে নড়াইল টু ঢাকা, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, কারণ হচ্ছে রাস্তা হচ্ছে সরু। এই সরু রাস্তার কারণে বিভিন্ন সমস্যা হয়। তাই এইগুলো আসলে দেখার কেউ নাই। এখন এই হচ্ছে নড়াইলের সার্বিক চিত্র। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম যে নড়াইল কিন্তু একটি প্রাণকেন্দ্রের মতো একটি জায়গা হয়ে গেছে এই অঞ্চলের জন্য, কিন্তু এই অঞ্চলের মানুষের কিন্তু অনেক সমস্যা, বিশেষ করে জলাবদ্ধতাটা একটি বড় সমস্যা আমরা শুনলাম। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে একটু বলবেন যে আপনারা কি ধরনের সমস্যা আছেন এবং কতদিন ধরে এই সমস্যা? এটা দীর্ঘদিনের একটা সমস্যা। মডেল পৌরসভা হলো নড়াইল একটি অনুন্নত জেলা। এই অনুন্নত জেলার কর্মসংস্থান নাই, বিদ্যুৎ ব্যবস্থারও সেরকম কোনো দৃশ্যমান উন্নয়ন নাই। ইতিপূর্বে নড়াইলে বিশ্বসেরা খেলোয়াড় নড়াইলের এমপি ছিলেন, কিন্তু সে দৃশ্যমান নড়াইলবাসীর ভাগ্য উন্নয়নের স্বার্থে কোনো কাজ করে নাই। বিএনপির পক্ষ থেকে যদি নির্বাচিত হয়, সেই নির্বাচনের আমরা মনে করি যে এই 15 বছরের এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনাকে কাটিয়ে ওঠা সম্ভব। পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি চান যে পরবর্তী সরকার যারা আসে তারা যেন নড়াইলবাসীর মানুষের প্রকৃত উন্নয়নে কাজ করে এবং এই যে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে যেন এই এলাকার মানুষ মুক্তি পায়। তো ডিবিসি নিউজ এক্সপ্রেস আমরা সারাদিন নড়াইল জেলায় আছি এবং পরবর্তীতে আমরা এই জেলার যারা কর্তৃপক্ষ, জেলা প্রশাসক তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন। বিসিবিতে শেষ হয়েছে কার্যনির্বাহী কমিটির জরুরি সভা। সেখানে আলোচনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে। সভায় আসন্ন পাকিস্তান সিরিজের সম্প্রচার সত্ত্ব নিয়ে আসতে পারে সিদ্ধান্ত। বিপিএল ইস্যুকেও দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। গেল বিপিএল নিয়ে হয়েছিল ব্যাপক সমালোচনা। এবারের বিপিএল সফলভাবে আয়োজন করতে অভিজ্ঞ স্পোর্টস এজেন্সিকে দায়িত্ব দেয়া নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি নতুন ফ্র্যাঞ্চাইজির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে সভায়। ফ্র্যাঞ্চাইজির মেয়াদকাল নিয়েও আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর। গাজা যুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রকাশ করায় জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা অ্যালবানিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র এই ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালানোর অভিযোগে অ্যালবানিজকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে জানান মার্কো রুবিও। এদিকে মাফিয়ার মতো ভয়ভীতি ও চাপ প্রয়োগে বিচলিত নন বলে জানিয়েছেন ফ্রান্সেস্কা অ্যালবানিজ। জাতিসংঘের বিশেষ প্রতিবেদনকারী হিসেবে ফিলিস্তিনে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছেন ফ্রান্সেস্কা অ্যালবানিজ। 2022 সাল থেকে গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি দখলদারিত্ব এবং সহিংসতার তথ্য প্রকাশ করে আসছেন তিনি। লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় কার্গো জাহাজ ডুবে 4 জন নিহত হয়েছে। নিখোঁজ 15 জন। স্থানীয় সময় বুধবার জাহাজটি ডুবে যায়। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে এটার্নিটি সি নামে ওই জাহাজ থেকে 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। লাইবেরিয়ান পতাকাবাহী ও গ্রিক মালিকানাধীন জাহাজটি গত সোমবার হুথিদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। বুধবার জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে হুথিরা, যেখানে জাহাজের ওপর বিস্ফোরণ ও আগুনের দৃশ্য দেখা যায়। জাহাজে থাকা 22 জন ক্রু ও 3 জন নিরাপত্তা কর্মীর মধ্যে 5 জন ফিলিপাইনের এবং 1 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। হুথিদের দাবি জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।
ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। 700-রও বেশি ড্রোন ছুড়ে ইতিহাসে হামলার প্রতিক্রিয়ায় পোল্যান্ড আকাশে ন্যাটো যুদ্ধবিমান মোতায়েন করেছে। স্থানীয় সময় বুধবার রাতভর রাজধানী কিয়েভ সহ আরও কয়েকটি শহরে হামলা চালায় রুশ বাহিনী। এতে 2 জন নিহত সহ আহত হয়েছেন আরও 16 জন। এ হামলায় 300টির বেশি ইরানির শাহেদ ড্রোন এবং বেশ কয়েকটি কিনজাল ও ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির কর্মকর্তারা বলছেন, যুদ্ধ শুরুর পর রাশিয়ার চালানো এটি সবচেয়ে বড় হামলা। এ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পশ্চিমাঞ্চল লুতস্ক শহরে সেনাবাহিনীর বিমান ঘাঁটি। এদিন ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় 4.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল 9টার পরে আঘাত হানে ভূমিকম্পটি। উৎপত্তিস্থল ছিল হরিয়ানায়।